ছাদ থেকে নেমে নিজের রুমে এসেছে শুভা। প্রায় অনেকক্ষণ হলো বিছানায় গড়ে পড়ে চটপট করেছে, অথচ ঘুম আসছে না তার দু চোখের পাতায়। ইচ্ছে করছে গাড়ি নিয়ে লং ড্রাইভে যাবে, কিন্তু এই সময় একা যাওয়াটা কি ঠিক হবে? অনেক ভেবে চিন্তে শুভা ঠিক করলো সে এক্ষুনি গাড়ি নিয়ে বের হবে। বিছানা থেকে উঠে গিয়ে পরনে সাদা টি শার্ট আর প্লাজো চেঞ্জ করে সুন্দর একটি সাদা কালো রঙের টপস এবং কালো জিন্স প্যান্ট পরে নিল। গলায় ঝুলিয়ে নিয়েছে কালো রঙের একটি জর্জেট স্কার্ফ। খোলা চুলগুলো একটি ক্লিপের সাহায্যে আটকে নিল। আয়নার সামনে গিয়ে নিজেকে একবার দেখে নিল শুভা। রাত প্রায় 11টার কাছাকাছি। এত রাতে বেরোচ্ছে দেখলে কেউ তাকে আস্ত রাখবে না, জানে ভালো করে। আস্তে আস্তে হেঁটে বাড়ির সদর দরজার কাছে পৌঁছালো শুভা। দরজাটা খুলে বাইরে চলে গেল সে। গাড়ির চাবিটা থাকে শুভার কাছেই, তাই আর সমস্যা হয়নি। গাড়িটা স্টার্ট দেবে তখনই মনে হলো কেউ তাকে ডাকছে। মাথা ঘুরিয়ে বাড়ির দিকে তাকাতেই দেখতে পেল আনহাকে। আনহা একটা সুন্দর গোলাপি রঙের শাড়িটা পরেছে, সাজগোছও করেছে। এত রাতে আনহাকে এভাবে দেখে বেশ অবাক হয়েছে শুভা। শুভা কি ভুল শুনল? আনহা তাকে ডাকছে। যে আনহা শুভার দিকে তাকালেও কেমন ঘৃণা ভরা চোখে তাকায়। সে নিজে থেকে কথা বলছে তার সাথে, অবাক হওয়ারই কথা। আনহা তত সময় এসেছে শুভার কাছে। গাড়ির কাছে এসে বলল শুভাকে, আমাকে ড্রপ করে দিবি? ড্রাইভার তো নেই, তাই বলছিলাম যাচ্ছিস যখন আমাকে লিফটে আসার সময় অরণ্য দিয়ে দিবে। শুভার বুঝতে বাকি নেই আনহা যাচ্ছে অরণ্যের সাথে দেখা করতে। তাহলে কালকে বলা অরণ্যের কথাগুলো কেন বারবার শুভার সাথে এমন করে সে? পরক্ষণেই আবার ভাবছে শুভা এটা তো নতুন নয়, আগেও এমন হয়েছে। সেই বা কেন অরণ্যের সুন্দর কথায় গলে যাচ্ছিল। গাড়ির স্টিয়ারিংটা শক্ত করে চেপে ধরল শুভা। সেদিকে তাকিয়েই বলল আনহাকে, উঠে বস। শুভার বিরক্তি ভরা মুখশ্রী দেখে মনে মনে হাসছে আনহা। মনে হলো সে সফল হয়েছে তার কাজে। আনহা চলে এসেছিল বাসায়। এতগুলো ডক্টরদের মধ্যে থেকে সে কী বা করবে? কথা হয়েছিল অরণ্য আজকে ফ্রেন্ডদের ট্রিট দেবে। আদৃশ, মিহি আর অরণ্য সেই থেকে অপেক্ষা করছি আনহার জন্য রেস্টুরেন্টে বসে। বেশ অনেকক্ষণ হলো গাড়িতে বসে আছে শুভা আর আনহা। এত সময় আনহার বলা ঠিকানায় পৌঁছে গেছে তারা। এতক্ষণ কথা না বললেও আনহার এখন মনে হলো কিছু বলা দরকার। মাথা ঘুরিয়ে তাকালো শুভার পানে। মনে প্রশ্ন জাগলো, শুভা এত রাতে যাচ্ছে কোথায়? কোনো কিছু না ভেবে প্রশ্ন করলো শুভাকে। বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিস? হাসলো শুভা। সামনের দিকে তাকিয়েই সোজা সাপটা উত্তর দিল সে। হ্যাঁ। বয়ফ্রেন্ডটাকে রিফাত ভাইয়া? না, তাহলে? এত কিছু জানতে হবে না তোকে আপু। যা, তুই, কেউ হয়তো অপেক্ষা করছে তোর জন্য। হ্যাঁ, অরণ্য অপেক্ষা করছে। অরণ্য মেসেজ পাঠিয়ে বলল আজকে নাকি আমাকে প্রপোজ করবে, সেই জন্য এসেছি। যাচ্ছি আমি, থাক তুই। আনহা যেতে যেতে আবার তাকালো পেছনের দিকে। গাড়িতে বসে থাকা শুভাকে দেখে হাসছে সে। মনে মনে বলছে, তুই জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিস আমি জানি শুভা, কিন্তু কি করব বল, অরণ্যকে যে আমার চাই। রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে শুভার কালো কারটি। গাড়ির স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে কি যে ভাবছে সে। তার মন খারাপ হয়েছে, কেন হয়েছে নিজেও জানে না। এই হুটহাট মন খারাপের কারণ খুঁজে পায় না শুভা। মাথা তুলে তাকাতেই মনে হলো কেউ ডাকছে তাকে। ভুল ভাবেনি শুভা। শুভার গাড়ি ঠিক পাশে রায়হানের গাড়িটা দাঁড়িয়ে আছে। সে ডাকছে শুভাকে। কিছু একটা ভেবে গাড়ি থেকে নামলো সে। নেমেছে রায়হানও। শুভা ভালো করে রায়হানকে দেখলে বুঝতে পারল লোকটা সুস্থ হয়নি এখনো। মাথায় ব্যান্ডেজ করা, হাঁটতে পারছে না ভালো করে। শুভার কেমন মায়া হলো লোকটার জন্য। রায়হান মুখে হাসি টেনে ধীর পায়ে শুভার দিকে এগিয়ে এসে বলল তাকে, তখন কি রাগ করেছিলেন? মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল শুভা। আবারও বলে উঠল রায়হান,
এত রাতে ফোন দিয়ে বিরক্ত করা আমার উচিত হয়নি, ক্ষমা চেয়ে নিচ্ছি সেজন্য। শুভা এবার নরম হলো। লোকটার প্রতি জমানো রাগ চলে গেছে তার সুন্দর ব্যবহার দেখে। সামনে দাঁড়িয়ে থাকা রায়হানের হাসির উত্তরে হাসি দিয়ে সেও বলল, ব্যাপার না। ডিনার করেছেন? না। আসুন তাহলে কোথায় যাব? ডিনার করতে। বেশ অনেকক্ষণ কথা বলে রেস্টুরেন্টের ভেতরে গেল শুভা আর রায়হান। পুরো সময়টা জুড়ে দূরে দাঁড়িয়ে থাকা অরণ্য ব্রু জোড়া কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল শুভার পানে। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে মুহূর্তেই তার। 12টা বাজতে কিছুটা সময় বাকি। এর আগেই তাকে যেতে হবে বাসায়। কিরণের ফোনটাও লক করে রেখে এসেছে, নইলে এতক্ষণে বেশ কয়েকবার ফোন দিয়ে ফেলতো অরণ্যকে। অরণ্যের আব্বু আম্মু কয়েকবার কল দিয়েছেন, তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছেন তাকে। কথা বলতে বলতে বেরিয়ে এসেছিল বাইরে, তখনই দেখতে পেল শুভাকে। অন্য একটা ছেলের সাথে এত রাতে কি করছে সে। ভালো করে দেখলে বুঝতে পারলো এটা রায়হান। রায়হান তার আর শুভাকে পাশাপাশি দেখা মাত্রই মাথায় রাগ চড়ে গেল অরণ্যের। মনে মনে ভাবছিল সেদিন রায়হানকে জানের নাম মেরে ভুল করেছে সে। শুভা আর রায়হান আসছে দেখে সরে গেল অরণ্য। তাদের যাওয়ার পানে রেগে তাকালো পাশে থাকা নিজের গাড়িটাই জোরে লাথি মেরে বলল, শালা চাউরা, সব রেখে আমার হনে বলে বাচ্চাদের মায়ের দিকে নজর দিতে হবে তোকে? তোর এই চোখ দুটো খুলে যদি ফুটবল না খেলেছে তাহলে আমি অরণ্য নই। অরণ্য গটগট করে হাঁটতে হাঁটতে আবারও গেল রেস্টুরেন্টের ভেতরে। আদৃশ আনহারা অপেক্ষা করছিল অরণ্যের জন্যই। তাদের ঠিক পাশের টেবিলটাতেই বসেছে শুভা আর রায়হান। আনহা বা অন্য কেউ এটা খেয়াল করেনি, তবে অরণ্য রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। খাবার অর্ডার দিবে বলে মেনু কার্ড দেখছিল শুভা। তখনই ভুল করে চোখ পড়ে গেল অরণ্যের দিকে। অরণ্যকে এভাবে রেগে তাকিয়ে থাকতে দেখে কেমন যেন ভালো লাগছে তার। ঠোঁটের কোণে হাসি খেলে গেল তার। ভাবলো অরণ্যকে রাগানো যাক আরও। রায়হান কথা বলছিল, শুভাও তার দিকে তাকিয়ে হেসে হেসে কথার উত্তর দিল। এবার রাগের সীমা ছাড়িয়েছে অরণ্যের। ইচ্ছে করছে উঠে গিয়ে রায়হানকে থাপ্পড় মেরে উগান্ডায় পাঠিয়ে দিতে, তারপর ঠাস ঠাস করে কয়েকটা চুমু খেতে লাভ বার্ডের গালে। এই মেয়েটা অরণ্যের, তার প্রতি শুধু অরণ্যের অধিকার থাকবে। সে হাসবে অরণ্যের জন্য, কাঁদবেও তার জন্য। অন্য কারোর সাথে কেন এভাবে কথা বলবে? চোখ মুখ কুঁচকে হাতে থাকা গ্লাসটা শব্দ করে টেবিলে রাখলো অরণ্য। পাশে থাকা মিহি কেঁপে উঠল হঠাৎ এমন শব্দে। অরণ্যের দিকে তাকিয়ে বলল তাকে, জিনবন ভর করেছে তোকে? পেতনি ভর করেছে, পেতনি। কিছুক্ষণ থেকে অস্পষ্ট স্বরে বলল। অরণ্যের বলা কথাটা আর কেউ না শুনলেও শুনেছে মিহি। একগাল হেসে বলে উঠেছে সে, পেতনির নাম কি, কোথায় থাকে, ঠিকানা বল। মিহি মেয়েটা বরাবরই বেশি কথা বলে, তবে এতে অরণ্য বিরক্ত হয় না। এই মেয়েটাকেই তার কিরণের মতোই লাগে। মিহির মাথায় গাঁটটা মেরে বলল অরণ্য, চুপ করে খাবার খা। উপকারীর ঘাড়ে কিল। আমি তো মাথায় দিলাম। মিহি 2 হাত জোর করে বুঝিয়ে দিল অরণ্যকে সে পারবে না অরণ্যের সাথে কথা বলে। চুপ করে খাবার খাচ্ছে মিহি। এদিকে আদৃশ চুপটি করে বসে আছে আনহার ঠিক সামনের চেয়ারে। আসার পর থেকেই তার দৃষ্টি আনহার পানে। আনহা কি জানে সে যেভাবে অরণ্যকে চায়, কেউ একজন তাকেও ওভাবে চায়, নিজের সবটুকু দিয়ে ভালোবাসে তাকে। ঠিক ভুল যাই হোক, সব সময় সাপোর্ট করে যায় বোকার মতো। বারবার নিজেকে বোঝায় আদৃশ, এই স্বার্থপর মেয়েটাকে নিয়ে সে ভাববে না আর ভালোবাসবে না মনে মনে, কিন্তু পারে না কেন। কেন বারবার বলতে ইচ্ছে করে আনহাকে সে ভালোবাসে। ওয়েটার এসেছে জুসের গ্লাস নিয়ে যাওয়ার আগে চোখ দিয়ে ইশারা করে গেছে আনহাকে। আনহাও ইশারা দিয়ে তাকে কিছু বুঝিয়েছে। আনহাদের টেবিলের খাবার সার্ভ করেই লোকটা গেছে শুভাদের টেবিলে। খাবারের মাঝখানে মিহি যখন একটা গ্লাস তুলবে, আনহা ধমকের স্বরে বলে উঠল, এটা অরণ্যের। সামান্য একটা বিষয় নিয়ে এভাবে চিৎকার দিয়ে ওঠার মানে বুঝলো না কেউই। সবাই বড় বড় চোখ করে তাকিয়েছে আনহার দিকে।
তিন জোড়া চোখকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অস্বস্তি হলো আনহার। পরিস্থিতি স্বাভাবিক করতে মুখে হাসি টেনে বলল সবার উদ্দেশ্যে, না মানে, গ্লাসটা তো ওয়েটার অরণ্যের পাশেই রেখে গেল, তাই বলছিলাম না নিতে। সব গ্লাসেই তো অরেঞ্জ জুস আছে, নিলে ক্ষতি কি ছিল? ওটাতে কি স্পেশাল কিছু মিশিয়ে এনেছে? চোখ মুখের ভাব ভঙ্গি মুহূর্তে পরিবর্ণ হয়ে গেল আনহার। ঘাবড়ে গেল সে। কথা কাটানোর জন্যই সঙ্গে সঙ্গে গল্প জুড়ে দিল। অরণ্যের ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলে গেল। কিছু একটা বুঝতে পেরেছে হয়তো, তবে কথা বাড়ালো না। মাথা নষ্ট। আপাতত শুভাকে দেখতে ব্যস্ত সে। ডিনার শেষ হলে শুভা আর রায়হান উঠে চলে গেছে সেখান থেকে। অরণ্য যেতে চাইছিল, পিছু পিছু আনহা পথ আটকে দাঁড়িয়েছে তার। বিরক্তি নিয়ে আনহার দিকে তাকিয়েছে অরণ্য। ব্রু কুচকে রেগে মেগে বলছে তাকে, সমস্যা কি? পেট খারাপ হয়েছে? বাথরুমে যা। আমার পথ আটকালি কেন? আমি তোকে কিছু বলতে চাই অরণ্য। পরে শুনবো। অরণ্য চলে যেতে চাইলে আনহা হাত ধরে নিয়েছে তার। রাগ হলো এবার অরণ্যের। বিরক্ত হয়ে কিছু বলতে গেলে আনহা তাকে থামিয়ে দিয়ে বলে উঠল, আমি তোকে ভালোবাসি অরণ্য, সেই কলেজ লাইফ থেকে। বারবার আমাকে ফিরিয়ে দিয়ে কি বোঝাতে চাস তুই? অরণ্য কোনো হেয়ালি করল না। আনহার থেকে নিজের হাতটা ছাড়িয়ে সোজা সাপটা উত্তর দিল তাকে, আমি তোকে বহুবার বলেছি আনহা, আগেও বলেছি আর এখনো বলছি। শোন, তোকে আমি সবসময় আমার বন্ধুর নজরে দেখে এসেছি। তোদের সাথে সম্পর্কটা আমার ফ্যামিলির মতো। আমি যেমন আদৃশ মেয়েকে ভালোবাসি, তেমন তোকেও। ফ্রেন্ড হিসেবে আমি তোকে বরাবরই পছন্দ করি। ভালোবাসিস না আমাকে? ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে বলল অরণ্য। বাসি তো, ফ্রেন্ড হিসেবে। কিছুক্ষণ থেমে আবারও বলল অরণ্য, আমার ভালোবাসা যে ছিল সে এখনো আছে, আর পরেও থাকবে। কে সেই ভাগ্যবতী? শুভা? ওর মধ্যে এমন কি আছে অরণ্য যে আমার মধ্যে নেই? কেন আমাকে পছন্দ নয় তোর? আমাকে বল, আমি নিজেকে চেঞ্জ করে ফেলবো। দূরে দাঁড়িয়ে থাকা আদৃশ্যের দিকে তাকালো অরণ্য। মুখে হাসি নিয়ে আনহার উদ্দেশ্যে বলল, তুই যেমন ঠিক তেমনিভাবে তোকে কেউ একজন পছন্দ করে। আমার জন্য নিজেকে চেঞ্জ করতে হবে না, তার জন্য তোর সবটুকু ভালোবাসা বাঁচিয়ে রাখ। অরণ্য চলে গেছে কথাটা বলেই আনহার চোখ বেয়ে পানি পড়ছে টুপটুপ করে। কেন অরণ্য বুঝে না তাকে। পাশে থাকা চেয়ারটাতে দপ করে বসে পড়ল আনহা। আদৃশ দাঁড়িয়ে আছে তার পাশে। আনহার এমন অশ্রু ভেজা চোখ, বিধ্বস্ত চেহারা দেখে বুকের ভেতর কেমন চিনচিন ব্যথা হচ্ছে তার। একতরফা ভালোবাসা বোধ হয় এমনই হয়। এই যে আনহাকে অরণ্য চায় না, ঠিক একইভাবে সেও আদৃশকে চায় না। আনহা যেভাবে পড়ছে অরণ্যকে না পেয়ে, একইভাবে পড়ছে আদৃশ্য। আনহা কি বুঝবে কখনো? আদৃশ তাকে ভালোবাসে মনে প্রাণে। মিহি গালে হাত দিয়ে বসে আছে এখনো। অরণ্য যে আনহাকে পছন্দ করে না এটা মিহি জানে। তবে শুভার প্রতিও যে অরণ্যের তীব্র রাগ, এটাও তার অজানা নয়। সেই শুভার কথায় কি অরণ্য বলল এখন? মিহির কেমন খটকা লাগছে, সব কিছু গুলিয়ে যাচ্ছে তার। ওয়েটার এসে আবারও চোখ দিয়ে ইশারা করলো আনহাকে। মন মেজাজ ভালো নেই তার। বাসায় ফিরতে হবে এক্ষুনি। আদৃশ আর মিহি পৌঁছে দেবে তাকে। তবে এর আগে এই ছেলেটার সাথে কথা বলে যেতে হবে। চোখের পানি মুছে ওয়াশরুমে যাবে বলে উঠেছে আনহা। ছেলেটা এসে দাঁড়িয়েছে আনহার পাশে। পার্স থেকে কিছু টাকা বের করে আনহা আর হাতে ধরিয়ে দিয়েছে। ছেলেটা চোখে মুখে ভয় নিয়ে আমতা আমতা করে বলল, ম্যাডাম, ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? আসলে স্যার, গ্লাসটা আমি ভুল করে অন্য টেবিলে সার্ভ করে দিয়েছিলাম। আনহা তেমন রাগ করলো না। এমনিতেও কাজ হতো না কিছুই। পাশের টেবিলে বসে থাকা শুভাকে দেখে নি সে, তাই তেমন কিছুই ভাবলো না। ব্রু কুচকে ছেলেটার দিকে তাকিয়ে ইডিয়েট বলে চলে গেছে সেখান থেকে। রায়হান চলে গেছে বেশ অনেকক্ষণ হলো। শুভা দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে। তার মাথাটা কেমন ভন ভন করছে, বমি বমি পাচ্ছে, অস্বস্তি লাগছে খুব। মাথায় দুই হাত চেপে ধরেছে, ভাবছে সে কেন এমন হচ্ছে। কিছুই তো তেমন খায়নি। অরণ্য বেরিয়ে আসতেই দেখতে পেল শুভাকে। কেমন টলছে সে, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে মাটিতে। অরণ্য গিয়ে সামনে দাঁড়ালো, মাথা তুলে
সামনে তাকালো শুভা। নিজেকে কেমন মাতাল মাতাল লাগছে তার। অরণ্যর দিকে তাকিয়ে হাসছে সে। অরণ্য অবাক হলো শুভা তাকে দেখে হাসছে। অরণ্যকে দেখলে তো এই মহিলা এমন মুখ করে তাকায় মনে হয় তিতো করলার শরবত খেয়েছে মাত্রই। কিছু বলতে যাবে অরণ্য, তার আগেই শুভা গলা জড়িয়ে ধরল অরণ্যের। কিছু বুঝে ওঠার আগেই অরণ্যের ঠোঁটে আঙ্গুল দিয়ে বলে উঠল শুভা। শুভ জন্মদিন রাগী ডাক্তারবাবু। অরণ্য চোখ মুখ কুঁচকে ফেলল। শুভার মুখ থেকে কেমন অ্যালকোহলের বাজে গন্ধ আসছে, কিন্তু এই রেস্টুরেন্টে অ্যালকোহল আসবে কোথা থেকে? রায়হান কিছু করেনি তো? রাগে নিজে দুই হাত মুষ্টিবদ্ধ করলো অরণ্য। শুভার বাচ্চামো দেখে আবার কোথায় উড়ে গেল সেই রাগ। অরণ্যের ঠোঁটে স্লাইড করে হাসছে আর বিড়বিড় করে বলছে শুভা। এই ঠোঁট আমার, রাগী ডাক্তারবাবু আমার। অরণ্য হাসলো শুভার কথা শুনে, মনে মনে খুশি হলো। শুভার মনে আছে তার জন্মদিনের কথা। নিজের গাড়িটা রেখে গেছে অরণ্য, চাবি দিয়ে এসেছে মিহি আর আদৃশের কাছে। শুভার সাথে কিভাবে কি হয়েছে কিছুই জানে না সে। কালকে দেখে নেবে সবটা। আপাতত তার লাভ বার্ডের সাথে সময় কাটাবে, এখন ঘুরবে তাকে নিয়ে। শুভাকে কোলে তুলে নিল অরণ্য। সেভাবেই উঠল গাড়িতে। অরণ্যের কোলে বিড়াল ছানার মতো ঘাপটি মেরে বসে আছে শুভা। অরণ্যের গলা জড়িয়ে ধরেছে সে। একবার তার মাথার চুলে হাত বুলিয়ে দিচ্ছে তো আরেকবার নিষ্পাপ বাচ্চাদের মতো অরণ্যের মুখপানে তাকিয়ে দেখছে তাকে। অরণ্য শুভাদের বাসার গেটের সামনে এসে তার গাড়িটা থামিয়েছে। গাড়ি থেকে নামতে গেলে শুভা শক্ত করে জড়িয়ে ধরল তাকে। অরণ্য বুঝলো শুভা বাসায় যেতে চাইছে না, তবুও চুলে বিলি কেটে জিজ্ঞেস করলো তাকে। তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আমরা, ভেতরে যাবে না? হুম, কোথায় যাবে? আপনার বাসায়। নেশা কেটে গেলে আমাকে ভুল বুঝবে যে। শুভা মৃদু হাসে। অরণ্যের মুখপানে তাকিয়ে উত্তর দেয় তাকে। আপনার নেশা কাটবে না এই জীবনে। মুহূর্তেই অরণ্যের ঠোঁটের কোণে হাসি খেলে গেল। শুভা বসে আছে সেভাবে। গাড়িটা আবারও স্টার্ট দিল অরণ্য। সময় প্রায় 1টা হবে। রাস্তাঘাটে জনমানবের উপস্থিতি নেই। দোকানপাটও বন্ধ করে দিয়েছে এত রাতে। অরণ্য ড্রাইভ করছে, মাঝে মধ্যে আবার তার কোলে বিড়াল ছানাদের মতো ঘাপটি মেরে বসে থাকা শুভাকে দেখছে। ফোনের রিংটং কানে এলো তার। পাশের সিটে বসে পড়ে থাকা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখতে পায় আনহা কল দিয়েছে তাকে। অরণ্য সেদিকে তেমন খেয়াল করলো না। লম্বা একটা জার্নির পর নিজেদের গন্তব্যে এসে পৌঁছেছে অরণ্য আর শুভা। গাড়ি থামিয়ে বাইরে বেরিয়ে এসেছে অরণ্য। তার বুকে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন শুভা, তাই তাকে ডাকেনি আর। কোলে করেই নিয়ে ঢুকেছে নিজের ফ্ল্যাটে। অরণ্যের এই ফ্ল্যাটটা তার হাসপাতাল থেকে কিছুটা দূরে। এখানে অরণ্য ছাড়াও আরেকজন থাকে, সে হলো আদৃশ। ফ্ল্যাটটা তাদের দুজনেরই। এখানে আদৃশই বেশিরভাগ সময় থাকে, মাঝে মধ্যে অরণ্যও আসে। দরজা খোলাই ছিল। বাড়ির হেল্পিং হ্যান্ডকে আগেই বলে রেখেছিল অরণ্য সে কাউকে নিয়ে আসবে, তাই তিনি অপেক্ষা করেছিলেন তাদের জন্য। শুভাকে নিয়ে নিজের রুমে চলে গেল সে। ধপধপে সাদা চাদর বিছানো বিছানায় আলগোসে শুয়ে দিল শুভাকে। ফোন বের করে কাউকে কল দিল অরণ্য। তাকে জানতে হবে শুভার এই অবস্থা হলো কিভাবে। রায়হান কিছু করেছে নাকি আনহা? কিন্তু আনহা তো শুভাকে দেখেইনি। তাহলে কি রায়হান খাবারের সঙ্গে অ্যালকোহল মিশিয়ে শুভার সঙ্গে খারাপ কিছু করার চিন্তা করেছিল? কথাটা মাথায় আসতেই রাগে চোখ মুখের ভাবভঙ্গি বদলে গেল অরণ্যের। কিছু একটা ভেবে রেগে উঠে যেতে চাইলে মনে হলো কেউ তার হাত ধরে রেখেছে। বিছানার দিকে তাকাতেই নজরে এলো শুভার মায়াবী মুখশ্রী। নিমিষে চোখ মুখে রাগ সরে গিয়ে ভিড় জমালো একরাশ মুগ্ধতা। অরণ্যের মনে হলো শুভা কিছু বলছে তাকে। বিড়বিড় করে শুভা কি বলছে শোনার জন্য তার দিকে কিছুটা ঝুঁকলো সে। মুগ্ধ দৃষ্টিতে তাকালো ওর মুখের দিকে। তখনই শুভা জড়িয়ে ধরলো অরণ্যকে। নিভু নিভু চোখে তাকিয়ে আছে সে অরণ্যের মুখপানে। অরণ্যের গলা শক্ত করে জড়িয়ে ধরেছে। কখনো হাসছে তো কখনো কান্না করছে সে।
অরণ্য বারবার দূরে সরে যেতে চাইছে, কিন্তু প্রতিবারই শুভা আরও শক্ত করে জড়িয়ে ধরেছে তাকে। প্রেয়সীর এমন গভীর আলিঙ্গনে নিজেকে তার কাছ থেকে সামলানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না অরণ্যের। ঘামছে সে। শুভা বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল অরণ্যকে। এমন করছেন কেন? আপনি আমার কাছে থাকলে কি হবে? লাভবার্ড, পাগল করছে কেন আমাকে? পরে কিন্তু কান্না করবে তুমি। শুভা হুঁশে নেই বিধায় এমন করছে। যদি ঠিকঠাক থাকতো তাহলে অরণ্যকে এক ধাক্কায় 10 হাত দূরে সরিয়ে দিত। এটা ভালো করেই জানে অরণ্য শুভার মাথা ঠিক নেই, তাই এমন অবুঝের মতো কাজ করে যাচ্ছে তখন থেকে। ভালো হয়ে গেলে অরণ্যকে সে ভুল বুঝবে। শুভার মাথার ক্লিপটা বারবার হাতে লাগছে। বিরক্ত হয়ে শুভার মাথা থেকে ক্লিপটা খুলে দিল অরণ্য। বিলি কেটে দিচ্ছে আর তার চুলে। মেয়েটা এখন শান্ত হয়েছে, চুপটি করে বসে আছে তার বুকে মাথা রেখে। শুভার এই রূপটা চেনে অরণ্য। কয়েক বছর আগেও মেয়েটা এমনই ছিল, চঞ্চল আর হাসিখুশি। কতদিন পর পুরনো শুভাকে দেখতে পেল অরণ্য। শুভা মুখ তুলে তাকালো অরণ্যের দিকে, কিন্তু কিছু বলতে যাবেই তখনই অরণ্য তার আঙুল দিয়ে শুভার ঠোঁট চেপে ধরল। শান্ত দৃষ্টিতে শুভার চোখের দিকে তাকিয়ে বলল, চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো। আমার বন্ধ করে চোখের পাতায় ডাক্তারবাবু কি চুমু দেবে? শুভার এমন বাচ্চামি আবদার শুনে হাসলো অরণ্য। কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল। লাভবার্ড চাইলে ডাক্তারবাবু হাজারটা চুমু দেবে। অরণ্যের রুমে আলো জ্বলছে দেখে আদৃশ উকি মেরেছিল অরণ্য এসেছে কিনা দেখার জন্য। শুভা আর অরণ্যকে এত কাছাকাছি দেখে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। হাঁ করে তাকিয়ে রইল দুজনের দিকে। অরণ্যের মনে হলো কেউ দরজার সামনে দাঁড়িয়ে আছে। সেদিকে তাকাতেই দেখতে পেল হাবা গোবার মতো দাঁড়িয়ে থাকা আদৃশকে। অরণ্য ব্রু কুচকে তাকালো তার দিকে, কিন্তু আদৃশ বেচারা এত বড় শখ খেয়ে অন্যদিকে খেয়ালই করছে না। আদৃশ যাচ্ছে না দেখে অরণ্য হুঙ্কার ছেড়ে বলল আদৃশকে, কি দেখছিস হতচ্ছাড়া? যাবে এখান থেকে? এসব কি হচ্ছে ভাই? আমার সন্টু মন্টু আনার প্রসেস চলছে, বিরক্ত না করে যা এখান থেকে। বিয়ের আগেই বাচ্চা? অরণ্য সবকিছুতেই ফাস্ট, জানিস না তুই? আদৃশ হাততালি দিয়ে বলল, বাহ, কি দারুণ দৃশ্য! পরে কি কি হতে যাচ্ছে দেখে যা। এইটুকু দেখেই অবলা আমার কমায় যাওয়ার অবস্থা হয়েছে। বাকি প্রসেসিং দেখলে আমাকে খুঁজে পাবি না। আদৃশ চলে যাবে বলে পা বাড়িয়েছিল, আবারও ঘুরে অরণ্য আর শুভার দিকে তাকিয়ে বলল, অল দ্য বেস্ট রোমান্স বিশেষজ্ঞ ডাক্তার। অরণ্য পারলে উঠে গিয়ে দরজাটায় বন্ধ করে দেয়, কিন্তু সুভাষ যে তার কোলে বসে আছে, উঠবে কিভাবে? আদৃশ দরজা আটকে চলে গেল বেচারা টাইপ মুখ বানিয়ে। তখনই শুভা অরণ্যের গালে হাত রেখে তাকে ঘুরিয়ে নিল নিজের দিকে। নিভু নিভু চোখে তাকিয়ে আছে অরণ্যের মুখের দিকে। শরীরের শক্তি নেই তার, মনে হচ্ছে এই বুঝি লুটিয়ে পড়বে বিছানায়। শুভাকে এতটা কাছে পেয়ে কেমন পাগল পাগল লাগছে অরণ্যের। ঘামছে সে, না চাইতেও বারবার চোখ চলে যাচ্ছে শুভার গোলাপি অধরের দিকে। এত চেষ্টা করেও নিজেকে সামলাতে ব্যর্থ হচ্ছে অরণ্য, কিন্তু এমন অঘটন কিছুতেই ঘটাবে না সে। শুভা আর অরণ্যের ঠোঁট দ্বয়ের মধ্যে মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব। অরণ্যের মুখের গরম শ্বাস পড়ছে শুভার চোখ মুখে। অরণ্য নেশালো কণ্ঠে বলল শুভাকে, লাভবার্ড, বিয়ে করবে আমাকে? বউ হবে আমার? শুভা হেসে উপর নিচ মাথা নাড়ালো। অরণ্য স্বস্তি পেল, কিন্তু এই মুহূর্তে এখানে থাকলে অঘটন ঘটিয়ে ফেলবে সে। কিছু না বলে শুভাকে শুয়ে দিয়ে চলে যাচ্ছিল অরণ্য। শুভার চোখ বন্ধ করা অবস্থাতেই অস্পষ্ট স্বরে বলল তাকে। অরণ্য হাসলো আলতো করে, হাত ছোঁয়ালো শুভার গালে, বলল তাকে, যাবে না ডাক্তারবাবু? ভয় করছে আমার। যাচ্ছে না লাভবার্ড, ঘুমিয়ে পড়ো। তুমি চোখ খুলে আমাকে দেখতে পাবে। শুভা নিজের হাত বাড়িয়ে বলল অরণ্যকে। কথা দিন। অরণ্য ঠোঁটের কোণে হাসি নিয়ে শুভার বাড়িয়ে দেয়া হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল তাকে, কথা দিলাম।
অরণ্য ঠোঁটের করে হাসি নিয়ে সুভার বাড়িয়ে দেওয়া হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল তাকে। সুভা ছাড়ল তাকে। অরণ্যের দিকে কিছু সময় তাকিয়ে চোখ বন্ধ করে নিল সে। টাওয়ালের সাহায্যে মাথার ভেজা চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়েছে অরণ্য। বিছানার দিকে তাকাতেই বুকটা ধক করে উঠল তার। কপালে ভাঁজ পড়ল অরণ্যের। চিন্তিত চেহারা নিয়ে মনে মনে ভাবছে সে। এসব কি লাভবার্ড? খাবে তুমি স্ট্রবেরি? তখনই কানে আসলো কোনো কিছু ভাঙার শব্দ। অরণ্য দাঁড়ালো না আর। তোয়ালেটা বিছানায় ছুঁড়ে ফেলে ছুটে চলে গেল নিচে। ড্রয়িং রুমে এসে এদিক সেদিক তাকিয়ে সুভাকে খোঁজার চেষ্টা করলো অরণ্য। কাউচের দিকে তাকাতেই চোখ জোড়া বিস্ময়ে বড় হয়ে গেল তার। সুভার পরনের টপসটা খুলে অরণ্যের গা থেকে খুলে রাখা শার্টটা পরে আছে সে। শার্টের বোতামগুলো এলোমেলোভাবে লাগানো। সুভার এই অবস্থা দেখে মাথায় হাত অরণ্য। চোখ গেল সুভার হাতে থাকা কাচের বোতলটার দিকে। ভালো করে দেখলে বুঝতে পারল এটা ওয়ানের বোতল। ভাবলো অরণ্য, এটা এখানে আসলো কিভাবে? পরক্ষণেই মনে পড়ল বেশিরভাগ সময় এই ফ্ল্যাটে থাকে আদৃশী। আনহাকে না পাওয়ার দুঃখে হয়তো মাঝে মধ্যে এসব ছাইপাশ গিলে নিজেকে শান্ত রাখে বেচারা। আদৃশকে পড়ে দেখে নেবে অরণ্য। এখন তাকে সুভাকে সামলাতে হবে। এমনিতেই মাতাল ছিল, এখন আরেক কাজ করে বসেছে। এই মেয়ের কাণ্ডে অরণ্যের নাজেহাল অবস্থা আজকে। সুভা হাত ইশারা করে অরণ্যকে ডাকছে। অরণ্য সেই আগের মতোই দাঁড়িয়ে আছে দেখে চিৎকার করে বলল, ডাক্তারবাবু এদিকে আসুন। অরণ্য এক পা দু পা করে এগিয়ে গেল তার কাছে। ব্রু কুচকে রেগে তাকিয়ে আছে সুভার দিকে। সুভা এবার বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কিছু বলতে যাবে, তখনই অরণ্য সুভার হাতে থাকা ওয়াইনের বোতলটা এক টানে কেড়ে নিল। রেগে মেগে হুঙ্কার ছেড়ে বলে উঠল। সুভা উঠে দাঁড়িয়ে অরণ্যর দিকে কিছুটা এগিয়ে গেল। রেগে কিছু বলতে যাবে, তখনই নজরে পড়ল অরণ্যের উন্মুক্ত ফর্সা বক্ষ। ঠোঁটের কোণে হাসি খেলে গেল তার। ঠিকভাবে দাঁড়াতে পারছে না সে এখনো। পড়ে যেতে নিলে অরণ্য ধরে নিল তাকে। সুভার হাত চলে গেল অরণ্যের বুকে। ঠোঁট কামড়ে হেসে অস্পষ্ট স্বরে বলল সুভা, ইউ আর লুকিং লাইক এ বিউটিফুল রেড স্ট্রবেরি। কি? সুভা পটাপট মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল। পরক্ষণে আবার অরণ্যের হাতে থাকা ওয়াইনের বোতলটার দিকে হাত বাড়িয়ে বলল, আমি ওয়াইন খাবো। কেড়ে নিলেন কেন ওটা? দিন এক্ষুনি। অরণ্য সরিয়ে নিল তার হাত। সুভার কোমর চেপে ধরে কাছে নিয়ে এলো তাকে। নেশালো দৃষ্টিতে তাকালো প্রেয়সীর মুখপানে। অরণ্য সুভার দিকে কিছুটা এগিয়ে গেল। ফু দিয়ে তার চোখে মুখে এসে পড়া চুলগুলো সরিয়ে দিয়ে বলল, ওয়াইন নয় লাভবার্ড, তুমি আমার চুমু খাবে। অরণ্যের মাথাতেই নেই কিছু, সে ডুবে আছে সুভাতে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল সুভার লালচে ঠোঁটের দিকে। কি হবে বুঝতে পেরে নিজের চোখ জোড়া বন্ধ করে নিল সুভা। তখনই কানে এলো কারো কণ্ঠস্ব। বাহ অর্ণব, বাহ, তোদেরকে আগামী এক সপ্তাহ কোনো খাবার খেতে হবে না। এই চুমুটুমু খেয়ে পেট ভরে যাবে দুজনের। অরণ্যের ধ্যান ভাঙল আদৃশের কথায়। দ্রুত সুভার থেকে সরে গিয়ে তাকে আড়াল করে দাঁড়ালো। সুভার মাথাটা চেপে ধরল নিজের বুকে। মাথা ঘুরিয়ে আদৃশের দিকে ব্রু কুচকে তাকিয়ে বলল অরণ্য। আদৃশ দীর্ঘশ্বাস ফেলে কথাটা কাটানোর জন্য বলল, তোর না হওয়া বউকে এভাবে আড়াল করলি যে? আমি কি হাইজ্যাকার? আমার বউ আমার সম্পত্তি, কাউকে দেখাবো না আমি। এরপর থেকে আমার না হওয়া বউ না বলে ভাবি রাখবে। আদৃশ ভালো মানুষের মতো মাথা নাড়িয়ে সাই জানালো অরণ্যের কথায়। সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল সে। সুভার প্রতি এতক্ষণ মায়া দেখালেও এখন রাগ হচ্ছে অরণ্যের। এতক্ষণ ধরে সুভার মাতলামও সহ্য করে এসেছে ঠিকই, কিন্তু কাল যখন এই নেশা কেটে যাবে তখন সুভার চিৎকারের আওয়াজে না বাড়ির দেয়াল ধসে পড়ে তার। অরণ্য কিছু ভাবল না আর। পাশে থাকা কাউচে সুভাকে শুয়ে দিয়ে উপরের কথা জড়িয়ে দিয়ে চলে গেল সে। কি
কিয়ান পাগলের মতো কল দিয়ে যাচ্ছে সুভার ফোনে। কিরণের চিন্তা মাথা থেকে সরে গিয়ে এখন সুভাকে নিয়েই ভাবছে সে। খিদে পেয়েছিল কিয়ানের, তাই নিচে যাচ্ছিল। সুভার রুমের দরজা খোলা দেখে চিন্তা হলো। দরজার সামনে দাঁড়িয়ে ডাকলো তাকে। সারা শব্দ না পেয়ে, কোনো কিছু না ভেবেই রুমের ভেতরে চলে গেল। পুরো রুম খুঁজেও কোথাও সুভাকে না পেয়ে কল দিল তার ফোনে। বারবার রিংটং বেজে কেটে যাচ্ছিল, তাই চিন্তা আরও বেড়ে গেল কিয়ানের। এতক্ষণ হলো সুভার রুমেই বসে আছে কিয়ান। বাইরে গিয়ে গাড়ি দেখতে না পেয়ে বুঝতে পারলো সুভা কোথাও বেরিয়েছে, কিন্তু ফোন না তুলছে কেন বুঝতে পারছে না কোনোভাবেই। একটু আগেই দেখেছে আনহা কোথাও থেকে এসেছে, তাহলে কি আনহা আবারও কিছু করলো? সন্দেহ হলো কিয়ানের। রেগে উঠে গেল আনহার রুমের দিকে। খাটের সঙ্গে মাথা টেকিয়ে মেঝেতে বসে আছে আনহা। চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়েছে তার। বাড়িতে ফিরেছে অনেকক্ষণ আগেই। আদৃশ আর মিহি পৌঁছে দিয়ে গেছে তাকে। রুমে এসে সেই যে বসেছিল মেঝেতে এখনও ঠিক আগের মতোই বসে আছে। বারবার রেস্টুরেন্টের ঘটনাটা ঘুরপাক খাচ্ছে তার মাথায়। অরণ্য কিভাবে পারলো সবার থেকে সামনে থেকে ওভাবে তাকে রিজেক্ট করে দিতে? কার জন্য এতদিন এত কিছু করলো আনহা? আজকের দিনটা দেখার জন্যই কি মনে প্রাণে সে কবে থেকে ভালোবেসে এসেছে অরণ্যকে? আনহার মনে হলো কেউ তার রুমে এসেছে। চোখের পানি মুছে নিয়ে তাকালো দরজার দিকে। কিয়ান দাঁড়িয়ে আছে সেখানে। আনহা ভালো মন্দ কিছুই বলল না, চুপচাপ আগের মতোই বসে রইল। কিছুক্ষণ না যেতেই আচমকা হাতের কবজিতে টান পড়ল তার। বুঝতে বাকি নেই এই কাজটা করেছে কিয়ান। কিয়ানের এমন ব্যবহারে বিরক্ত হলো সে। উঠে দাঁড়িয়ে মেজাজ দেখিয়ে বলল কিয়ানকে, হচ্ছেটা কি কিয়ান? আমি বয়সে তোদের বড়, মনে থাকে না এটা? নাকি আমাকে বাড়ির সদস্য বলে মনে হয় না তোদের? শুভা কোথায়? আমি কিভাবে জানবো তোর বোন কোথায়? নাটক করছিস? কিয়ানের কথায় রাগ হলো আনহার। এক ঝটকায় নিজের হাতটা কিয়ানের থেকে ছাড়িয়ে নিল। রেগে তাকিয়ে বলল তাকে, নাটক তো তোরা করছিস। এই মাত্র আমি নিচ থেকে আসলাম, দারোয়ান আমাকে বলেছে তুই আর শুভা একসাথে কোথাও গিয়েছিস। তো কি হয়েছে? তুই বাড়ি ফিরেছিস অনেক সময় হলো, শুভা এখনো আসলো না কেন? ফোন দিচ্ছি তুলছে না পর্যন্ত। আমার তো মনে হচ্ছে তুই ওর ক্ষতি করেছিস। কিয়ান, আমাকে বিরক্ত না করে যা এখান থেকে। ভালো ভালো বলে দে শুভা কোথায়, আমি চলে যাব। কিয়ান, রাগাস না আমাকে, যা এখান থেকে। কতবার বলবো সুভা কোথায় আছে আমি জানি না। আনহার এভাবে কথাটা জুড়ে চিৎকার দিয়ে বলেছে। কিয়ান এখনো ব্রু কুঁচকিয়ে তাকিয়ে আছে তার দিকে। চলে যাবে বলে পা বাড়িয়ে আবারও ফিরে তাকিয়ে বলল, শুভার যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু সব বলে দেবো আম্মু আব্বুকে। কি বলবি? এটাই যে ওই কাপুরুষ অরণ্যের সাথে কোনো কালেই তোর কোনো সম্পর্ক ছিল না। শুভাকে ভুলভাল বুঝিয়ে বিয়ে ভেঙেছিস, ওদের বাড়ির সবার কাছে এ বাড়ির সবাইকে ছোট করেছিস তুই। ভয়ে শুকনো ঢোক গেল আনহা। কয়েক পা পিছিয়ে গেল সে। কিয়ান এসব কথা জানলো কিভাবে? আনহার ভয়ার্ত মুখশ্রী দেখে কিয়ানের ঠোঁটের কোণে হাসি খেলে গেল। সেভাবেই বলল সে, কি ভাবছিস আমি এগুলো জানলাম কিভাবে? এগুলো সব মিথ্যা। অরণ্য আমাকে ভালোবাসে। অরণ্য তোকে ভালোবাসে না আপু, নিজের ভালো বুঝতে শিখ। অরণ্য এখনো আগের মতো শুভাকেই ভালোবাসে, কেউ না বুঝলো আমি বুঝি এটা। কিয়ানের কথা শুনে রাগ হলো আনহার। কিছু দূরেই চোখ গেল তার। দেখতে পেল একটা কাচের ফুলদানি। এগিয়ে গিয়ে ওটা হাতে তুলে ছুঁড়ে ফেলল মেঝেতে। সাথে সাথে ভেঙে কয়েক টুকরো হয়ে গেল ফুলদানিটা। চিৎকার দিয়ে নিজের মাথার চুল খামচে ধরে বলছে আনহা, না, অরণ্য সুভাকে ভালোবাসে না। অরণ্য আমার আগেও ছিল, এখনও আছে, আর ভবিষ্যতেও থাকবে। কিয়ান চলে যাচ্ছে, যেতে যেতে বলছে, জোর করে কিছুই পাওয়া যায় না আপু। যার জিনিস তার থেকে কৌশলে কেড়ে নিলে সেটা আর নিজের হয়ে যায় না। আনহার রেগে তাকালো কিয়ানের দিকে। চোখ মুখ শক্ত করে বলল, কিয়ান, তুই এখান থেকে যাবি না আমি আম্মু আব্বুকে ডেকে আনবো? কিয়ান কথা না বলে বেরিয়ে গেল আনহার রুম থেকে। সে যেতেই আনহা এসে বিছানায় বসেছে, মাথা চেপে ধরেছে দুই হাত দিয়ে।
হঠাৎই একটা চিন্তা মাথায় এসে বাড়ি খেলো তার। শুভাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর অরণ্যকেও এতবার কল দেওয়ার পরেও পাওয়া গেল না। এসবের মানে কি? এটাই অরণ্য আর শুভা একসাথে আছে। আনহা আর ভাবতে পারছে না কিছু, মাথাটা পুরোপুরি বিগড়ে গেছে তার। অরণ্যকে না পেয়ে আদৃশকে ফোন দিয়েছে। প্রথমবার রিংটং বাজতেই ধরে নিয়েছে আদৃশ। অনেকক্ষণ হলো বুঝিয়েছে আনহাকে, মাথা ঠান্ডা করে ঘুমিয়ে পড়তে বলেছে তাকে। আনহার মন ছটফট করেছে অরণ্যের জন্য, এটা ভালো করেই জানে আদৃশ। আনহা কি জানে আর তার প্রতিটি দীর্ঘশ্বাসে কত কষ্ট লুকিয়ে রাখে সে। সকাল হয়েছে, ভোরের আলো জানালার পর্দা ভেদ করে চোখ মুখে এসে পড়তেই ঘুম ভেঙে গেছে শুভার। চোখ খুলতেই নিজেকে কোনো এক অচেনা জায়গায় আবিষ্কার করলো সে। কারোর প্রশস্ত বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়েছিল এতক্ষণ। কেউ আর তার দুই হাতের বাঁধনে শক্ত করে ধরে রেখেছে তাকে, যেন পড়ে না যায়। টের পেতেই মাথা তুলে তাকিয়েছে শুভা। দেখতে পেল ঘুমন্ত অরণ্যকে। চোখ বন্ধ করে রেখেছে সে। ফর্সা মুখে কোচা কোচা দাড়িতে কি সুন্দর লাগছে অরণ্যকে। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল শুভার। ইচ্ছে করলো হাত দিয়ে ছুঁয়ে দেবে অরণ্যের মুখ। হাতটা বাড়াতেই মাথায় এলো তার, এই বাড়িটা কার? সে এখানে আসলোই বা কিভাবে? উঠে দাঁড়াতে চাইল শুভা। উঠতে গেলেই অরণ্য তাকে এক টানে মিশিয়ে নিল নিজের বুকের সাথে। আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুম জড়ানো কণ্ঠে বলল, ঘুমোতে দাও লাভবার্ড। বিরক্ত হলো শুভা। চোখ মুখ কুঁচকে তাকালো অরণ্যের মুখপানে। কিছু না ভেবেই খামচি দিয়েছে অরণ্যের বুকে। আচমকা এমন হওয়াতে সে দ্রুত শুভাকে ছেড়ে দিয়ে চোখ খুলে তাকিয়েছে। চমকে উঠল শুভার রাগান্বিত চেহারা দেখে। মনে মনে হাসলো অরণ্য। আবারও জাপটে ধরে বলল শুভাকে, তাই তো বলি, আমার বাড়িতে বিড়াল ছাড়া আসলো কোত্থেকে? আজ তো একজন মানুষরূপী বিড়াল আমার উপরে শুয়ে আছে, মনে ছিল না এটা। শুভা অরণ্যের থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে। বিরক্ত হয়ে রেগে তাকিয়ে বলল অরণ্যকে, ছাড়ুন আমায়, অসভ্য লোক। হুম। ছাড়বেন না? আরেকটা খামচি খাবেন? অরণ্য নিজের ঠোঁট দেখিয়ে বলছে। চুমু খাবো, চুমু দাও। নির্লজ্জ কোথাকার, ছাড়ুন বলছি। অরণ্য আর রাগালো না, শুভাকে ছেড়ে দিয়েছে সাথে সাথে। শুভা দ্রুত উঠে দাঁড়িয়ে ব্রু কুঁচকে তাকিয়ে আছে সোফায় বসে থাকা অরণ্যের দিকে। মাথায় চাপ প্রয়োগ করেও কোনোভাবেই কিছুই মনে করতে পারছে না। কিভাবে আসলো এখানে? আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো সে আর অরণ্য ব্যতীত রুমে আর কেউ নেই। একা একটা বাড়িতে শুভা আর অরণ্য একসাথে, এগুলোর মানে কি? কিছুতেই শুভার মাথায় ঢুকছে না। সে এসেছে কিভাবে এখানে? অরণ্য ঠোঁট কামড়ে হাসলো, বুকে হাত ভাঁজ করে বলল, তোমার শরীরে আমার শার্টটা খুব মানিয়েছে লাভবার্ড, কাছে এসো, বোতামগুলো ঠিক করে দিই। অরণ্যের কথা কানে যেতেই শুভা নিজের দিকে তাকালো। পরনের টপসের বদলে শার্ট দেখে চোখ দুটো বড় বড় হয়ে খুলে আসার উপক্রম তার। যতদূর মনে পড়েছে রাতে রাইহানের সাথে রেস্টুরেন্টে ডিনার করেছিল সে। তারপর কি হলো? অরণ্য কোথা থেকে এলো? নিজের অজান্তেই কি ভুল করে বসেছে সে? অরণ্যের দিকে তাকালো শুভা। শুকনো ঢোক গিলে মিনমিন কণ্ঠে বলল তাকে, এসব কি? আমার ড্রেস কে চেঞ্জ করেছে? অরণ্য আগের মতোই বসে আছে। ঠোঁটের হাসি চওড়া হলো তার। উঠে দাঁড়িয়ে শুভার কাছে কিছুটা এগিয়ে এসে বলল, তোমার ছেলের বাপ করেছে। কি? জি ম্যাডাম, সব কাজ হয়ে আছে, এবার শুধু সুখবরটা পাওয়ার অপেক্ষা। পাগল হয়েছেন আপনি? বহু আগে। অরণ্যের এমন হেয়ালিপনা মোটেও ভালো লাগছে না শুভার। তীব্র রাগে চোখের সামনে টেবিলে রাখা ফুলদানিটা মাটিতে ছুঁড়ে ফেলেছে। চিৎকার দিয়ে বলে উঠেছে, কি করেছেন আপনি আমার সাথে? আমি এখানে আসলাম কি করে? আপনি আমায় কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছেন, তাই না? অরণ্য কিছু না বলেই শুভার কোমর চেপে নিজের কাছে টেনে আনে। ধাক্কা লাগে তার অরণ্যের বুকের সাথে। রেগে কিছু বলতে যাবেই তখনই অরণ্য নিজের আঙ্গুল দিয়ে চেপে ধরে শুভার ঠোঁটের কোণে হাসি নিয়ে বলে ওঠে, কুল বেবি, এত প্রশ্ন একসাথে করলে উত্তর দেবো কিভাবে?
শুভা নিজের সর্বশক্তি দিয়ে অরণ্যের বুকে ধাক্কা দিয়ে বলল। এত কাছে আসছেন কেন? বারবার সরুন। অরণ্য শুনল না শুভার বলা কথা। শুভার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে উঠল। কারণ তুমি সব দূরত্ব ঘুচিয়ে দিয়েছো কাল রাতে। অরণ্যের এমন কথায় ভয় হলো শুভার। কি ভুল করেছে সে? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো অরণ্যকে। মানে আমি কি করেছি কাল রাতে? মনে করো। শুভা ভাবলো কিছুক্ষণ কিন্তু তার কিছুই মনে পড়ছে না। মনের মধ্যে কেমন অশান্তি হচ্ছে, কান্না পাচ্ছে তার। অসহায় দৃষ্টিতে অরণ্যের পানে তাকিয়ে সে বলল। আমার কিছুই মনে পড়ছে না কেন? কিভাবে আসলাম এখানে? কে নিয়ে এসেছে আমায়? বলবো একটা শর্তে। কি শর্ত? ফ্যানের বাতাসে শুভার খোলা চুল এলোমেলো হয়ে এসে মুখে পড়েছে। পরম যত্নে অরণ্য তা গুজে দিল শুভার কানের পাশে। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সে শুভার সুন্দর মুখের দিকে। শান্ত কণ্ঠে বলে উঠেছে শুভাকে। লাভবার্ড, চলো বিয়ে করি। অরণ্যের কথা শেষ হয়েছে কিনা বলে উঠেছে শুভা। কখনোই না। মুখের ওপর শুভা এভাবে না বলে দিল দেখে রাগ হলো অরণ্যের। মুহূর্তেই রাগে চোখ দুটো লাল হয়ে গেল তার। শুভার কোমরে এমনভাবে শক্ত করে চেপে ধরেছে মনে হলো অরণ্যের আঙ্গুলের নখ ঢুকে গেছে নরম মাংসের ভেতরে। ব্যথায় অরণ্যের বুকে ধাক্কা দিয়ে মৃদু আর্তনাদ করে উঠেছে শুভা। তবুও অরণ্য ছাড়ল না তাকে। ক্রোধ মিশ্রিত চাহনিতে তাকিয়ে আছে শুভার পানে। কিছুক্ষণ যেতেই কি যেন ভেবে ছেড়ে দিল শুভাকে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল। তুমি মানো আর নাই মানো, আমি তোমার শেষ ঠিকানা। আমার কাছেই তোমাকে আসতে হবে লাভবার্ড। রাগে শুভা বড় বড় শ্বাস ফেলেছে। সোফায় বসে কিছুক্ষণ ভাবল সে। সারা রাত শুভা অরণ্যের বাড়িতে ছিল। কি হয়েছে না হয়েছে কিছুই মনে নেই তার। বাড়িতে এসব জানলে সবাই কি রিঅ্যাক্ট করবে? আনহা নিশ্চয়ই ছেড়ে দিবে না তাকে। এবার তো নিজের করা ভুলের জন্য নিজেকে কষ্ট দিতে ইচ্ছে করছে শুভার। সোফার দিকে তাকাতেই হাতের কাছে একটা ফোন পেল। নিজের নাম্বার ডায়াল করে কল দিল সে। ফোনটা অরণ্যের। শুভার নাম্বারটা আগে থেকেই সেভ করা ছিল লাভবার্ড। নামটা শুনলেই শত রাগের মধ্যেও মনে কেমন একটা ভালো লাগা কাজ করে তার। কেন হয় এমন বুঝে পায় না শুভা। সে তো ভালোবাসে না অরণ্যকে, তাহলে এত কিসের টান? নিজের ফোনটা খুঁজতে খুঁজতে অরণ্যের রুম পর্যন্ত চলে এসেছে শুভা। পুরো রুমটা এলোমেলো হয়ে আছে। শুভার শরীর থেকে খুলে রাখা টপসটাও মেঝেতে পড়ে আছে। কি হয়েছে তার সাথে? এটা ভাবতে ভাবতেই যেন শেষ হয়ে যাচ্ছে সে। কেন মনে পড়ছে না কিছু? বেশি কিছু ভাবলো না শুভা। তাকে যত দ্রুত সম্ভব এখান থেকে যেতে হবে। বিছানায় ফেলে রাখা নিজের ফোনটা হাতে তুলে সাব্বিরকে কল দিতে নিচ্ছিল অরণ্য। অরণ্য কোথা থেকে এসে ফোনটা কেড়ে নিয়েছে। শুভা রেগে তাকিয়েছে তার দিকে। কথা বলার সুযোগ দেয়নি অরণ্য। শুভার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলেছে চেঞ্জ করে আসতে। অরণ্য নিজেই পৌঁছে দিবে তাকে। কথা বাড়ায়নি শুভা। চুপচাপ ওয়াশরুমে গিয়ে শাড়িটা পরে এসেছে। আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে নিল একবার। নীল রঙের পাতলা জর্জেট একটা শাড়ি পরেছে সে। মনে প্রশ্ন জাগলো শুভার, অরণ্য এই শাড়িটা কার জন্য এনেছিল? শুভা এখানে আসবে কোনোভাবে? এটা কি অরণ্য জানতো? নাকি শাড়িটা এনেছিল আনহার জন্য? হঠাৎই মনে পড়ে রেস্টুরেন্টের ঘটনা। সেখানে তো রায়হান শুভা ছাড়াও আরও অনেকেই ছিল, যার মধ্যে ছিল অরণ্য। সেখান থেকে কি অরণ্য কোনো কিছু করে তাকে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছে? এসব ভাবতেই মাথায় ধপাধপ আগুন জ্বলে উঠল শুভার। ঠিক তখনই কানে আসলো অরণ্যের কণ্ঠ। দরজা ধাক্কাচ্ছে আর বলছে, তুমি কি ড্রেস চেঞ্জ করার নাম করে গোসল শুরু করে দিলে? আমাকে বলতে পারতে, আমি সাহায্য করতাম। শুভা কথা না বলে দরজা খুলে দিল। গটগট করে হেঁটে চলে গেল অরণ্যের সামনে দিয়ে। অরণ্য সেদিক পানে তাকিয়ে মুখে মুচকি হাসি দিয়ে বলছে, তুমি আমার মানে শুধুই আমার। অরণ্য ড্রাইভ করছে, মাঝে মধ্যে আবার পাশে বসে থাকা শুভার দিকে তাকাচ্ছে। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে রেগে আগুন হয়ে আছেন মহারানী। তাকে আরও রাগাতে বলল অরণ্য,
সারা রাত আদর দিলাম, তবু রাগ করে আছো যে? আজকের দিনটাও আমার কাছে থেকে যেতে পারতে, মন্দ হতো না কিন্তু। শুভা অরণ্যের দিকে রেগে তাকিয়ে দাঁত কটমট করে বলছে, আপনাকে আমি দেখে নিব। তুমি লজ্জা পাচ্ছিলে বলেই না আমি রুমের লাইট অফ করে দিলাম। ঠিক আছে, নেক্সট বাসরে ভালো করে দেখে নিও। শুভা বুঝল অরণ্যের সাথে কথা বলে সে পারবে না, বরং এই কথাগুলো শুনে আরও চিন্তা বাড়বে। কাল কি থেকে কি হয়েছে এটা ভেবে শুভা কথা বলল না, আর চুপচাপ বসে রইল সে। তত সময় বাড়ির গেটের কাছে এসে থেমেছে তার গাড়িটা। নেমে গেছে শুভা, শব্দ করে গাড়ির গেটটা লাগিয়ে চলে যাচ্ছিল সে। পিছু পিছু গিয়েছে অরণ্য। শুভা এটা খেয়াল করেনি তেমন। বাড়ির সদর দরজার কাছে আসতেই চিন্তিত চেহারায় সবাইকে বসে থাকতে দেখল সে। বাড়ির সবাই তো আছেই, সাথে আবার যোগ হয়েছে রিফাত আর তার আম্মু। শুভা দাঁড়িয়েছিল দরজার সামনে। এই মুহূর্তে সবার সামনে দিয়ে যাওয়াটা কি ঠিক হবে তার? বাবা তাকে দেখলেই হাজারটা প্রশ্ন ছুড়ে দেবেন শুভার দিকে, এটা তো তার জানা। শুভা ভয়ে ভয়ে ভেতরে আসলো। এক পা দুই পা করে এগিয়ে যাচ্ছিল, লক্ষ্য করছিল কেউ যেন তাকে না দেখে, কিন্তু শেষ রক্ষা হলো কোথায়? শুভার ফুপি দেখে নিয়েছেন তাকে। কাছে এসে হাত ধরে নিজের দিকে চাওয়ালেন শুভাকে। চিন্তিত চেহারা নিয়ে প্রশ্ন করলেন, কালকে থেকে তুই কোথায় ছিলিস মা? আমরা সবাই পাগলের মতন খুঁজে যাচ্ছি তোকে। আমি আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম ফুপি। ফ্রেন্ডের বাসায় গিয়েছিলি, তাহলে ফোন তুলছিলি না কেন? অন্য কোথাও ছিলিস বুঝি? না না, অন্য কোথায় থাকবো ফুপি, আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম। মিথ্যা বলছো কেন লাভবার্ড? তুমি তো আমার সাথে ছিলে। ঘাবড়ালো শুভা, চমকে তাকালো দরজার দিকে। অরণ্যের কণ্ঠস্বর কানে আসা মাত্রই বাকিরাও তাকিয়েছে সেদিকে। দরজার সাথে হেলান দিয়ে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে শুভা। ঠোঁটের কোণে তার হাসি লেগে আছে। অরণ্যের আশাতে সবাই খুশি হয়েছে বটে, তবে তার এরূপ কথার মানে বোধগম্য হলো না কারোর। আনহা আর কিয়ান দুজনেই তখন নিচে নামছিল। কিয়ান অরণ্যের কথাটা শুনে দ্রুত শুভার পাশে এসে দাঁড়িয়েছে, হাঁ করে তাকিয়ে আছে বোনের ভয়ার্ত মুখের দিকে। এত ভয় কেন পাচ্ছে? কেন শুভা? অরণ্যের বলা কথাটাও কি তাহলে সত্যি? কিয়ান নিয়ে গিয়ে কালকে সব পরিচিত ফ্রেন্ড আত্মীয় সহ অফিসের সবার থেকে খোঁজ নিয়েছে, কেউ জানে না শুভা কোথায়। আজকে এভাবে আসলো, তাও অরণ্যের সাথে করে। খটকা লাগছে কিয়ানের। কিছু না বলে দাঁড়িয়ে আছে সে। আনহার পা দুটো থেমে গেছে, সে এখনো আগের জায়গাতেই দাঁড়িয়ে। অরণ্য ভেতরে আসতেই শুভার আম্মু আর চাচি তাকে গিয়ে বসতে বললেন। অরণ্য গিয়ে জাহিদ হোসেন আর ওনার ভাইয়ের পাশে বসলো। ভালো মন্দ কথাও হলো। কিয়ানের আব্বু বলে উঠলেন অরণ্যকে। অরণ্য বিড়বিড় করে বলল, আমার জিনিস আমার কাছেই তো থাকবে। কই না তো? সন্দেহ হলো শুভার চাচুর। অরণ্যের কথার মানে বুঝতে পারছেন না তিনি। শুভা অরণ্যের সাথে ছিল মানে? যে মেয়ে এই ছেলেকে দু চোখে দেখতে পারে না তার সাথে ছিল কালকে থেকে? এটাও ওনাকে বিশ্বাস করতে হবে? এই বিষয়টা ওনাকে ভাবাচ্ছে না? ভাবাচ্ছে কালকে বলা অরণ্যের কথাটা। এই বিষয়টা নিয়ে আর কথা না বাড়িয়ে বললেন তিনি। হ্যাঁ। অরণ্য উঠে দাঁড়ালো, একবার শুভার দিকে তাকিয়ে আবার কিয়ানের আব্বুর দিকে তাকালো, বাঁকা হেসে বলল ওনাকে, আমি যা চেয়েছি আমাকে দিয়ে দিন, তবে আমি কিরণকে বাড়িতে পাঠাবো, তার আগে নয়। অরণ্যের কথায় জাহিদ হোসেন আর ওনার ভাই দুজনে একে অপরের দিকে তাকালেন। কি যেন ভেবে জাহিদ হোসেন অরণ্যের কাছে গেলেন, কাঁধে হাত রেখে বললেন, তুমি অন্যায় করছো না তো অরণ্য? জাহিদ হোসেনের কথায় সোজা সাপটা উত্তর দিল অরণ্য। একেবারেই না। অরণ্য চলে যাবে বলে পা বাড়িয়েছে, আবারও তাকালো সে সিঁড়ির দিকে। এখনো শুভা দাঁড়িয়ে আছে তার আগের জায়গাতেই, দু পা চলছে না তার। অরণ্য হেঁটে শুভার কাছে গেল। অরণ্যকে দেখেই কিয়ান চলে গেছে অন্যদিকে। অরণ্য মুচকে হেসে বলল শুভাকে, নিজের যত্ন নিও লাভবার্ড। সুখবরটা সবার আগে আমাকে জানাবে, যতই হোক বাচ্চার বাবা বলে কথা। যাবেন আপনি? যাচ্ছে, তবে আবার আসবো।
বর সেজে তোমাকে বউ বানিয়ে নিয়ে যেতে। শুভা দাঁত কটমট করে বলে উঠেছে। কথাটা বলেই অরণ্য চলে গেল সেখান থেকে। তার যাওয়ার পানে তাকিয়ে আছে কৌতূহলে 3 জোড়া চোখ। শুভা আর দেরি করেনি, চলে গেছে নিজের রুমে। যাওয়ার সময় আনহার সাথে তার চোখাচোখি হয়েছে, তবে কেউ কোনো কথা বলেনি। এখানে বেশিক্ষণ থাকলেই সবার নানা প্রশ্নে জর্জরিত করবে শুভাকে, সেজন্যই চলে গেল সে। রিফাত আর জাহিদ হোসেনের বোন দুজনেই এত সময় দাঁড়িয়ে সবটা দেখলেন। রিফাত ভালো করেই জানে শুভা কোনো দিনও বিয়ে করবে না তার সাথে, কিন্তু তার আম্মুকে কে বোঝাবে? তিনি যে রেগে গেছেন অরণ্যের বলা কথা শুনে। রিফাতের আম্মু ওনার ভাইয়ের কাছে গিয়ে চোখ মুখ শক্ত করে প্রশ্ন করলেন ওনাকে। ছেলেটা কি বলে গেল বুঝতে পারলেন ভাইজান? ফুপির কথায় পাশে দাঁড়িয়ে থাকা কিয়ান বলে উঠেছে, ছেলেটা তো বাংলা কথা বলেছে, বুঝতে না পারার কি আছে এখানে ফুপি? চুপ করো কিয়ান, আমি তোমার বাপ চাচার সাথে কথা বলছি, তোমার সাথে নয়। কিয়ান আর কথা বলেনি, চুপচাপ খাবারের টেবিলে গিয়ে বসেছে সে। শুভার আম্মু আর চাচি অরণ্যের জন্য চা নাস্তা বানিয়ে নিয়ে এসেছিলেন, কিন্তু এসে অরণ্যকে আর পেলেন না তারা। অরণ্য চলে গেছে, তাতে কি হয়েছে? কিয়ান তো আছে। মায়ের হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসেছে সে। চলেই যেত, কিন্তু সবার কথা শুনবে বলে খাবার খাওয়ার ভান করে বসে পড়ল সেখানে। কালকে যে সবাই মিলে কিরণদের বাসায় গেলেন, কি হয়েছে না হয়েছে এটাও তো জানতে হবে তাকে। অরণ্য কি চায় তোমাদের কাছ থেকে? কিসের কথা বলে গেল ছেলেটা? বোনের কথায় চুপ রইলেন জাহিদ হোসেন। বাকিরাও চুপ করে দাঁড়িয়ে আছে, কারোরই মুখে কোনো কথা নেই। সিঁড়ি দিয়ে দোতলার থেকে নিচে নামতে নামতে বলল আনহা, অরণ্য কি এটাই বলেছে চাচ্চু? কিরণকে কিয়ানের সাথে বিয়ে দিবে যদি শোভাকে তার হাতে তুলে দাও? আনহার কথা শুনে সবাই তাকালো তার দিকে। বাড়ির 2 বউ একে অপরের দিকে তাকিয়ে চোখে চোখে কি যেন কথা বললেন। কিয়ান স্তব্ধ হয়ে বসে রইল সেখানেই, মনে মনে ভাবছে সে, অরণ্য কি সত্যি এমন কিছু বলেছে? শোভার আম্মু এগিয়ে গেলেন আনহার কাছে, ভালো করে লক্ষ্য করলেন মেয়েটাকে, চোখ মুখ কেমন ফুলে আছে। আনহার মাথায় হাত বুলিয়ে বললেন তাকে, অরণ্য কি বলছে আমার জানা নেই, তবে ছেলের খুশির জন্য মেয়েকে আমার কষ্ট পেতে দিব না। আনহা হাসলো, তার ছেলের স্বরে বলল, তোমার মেয়ে তো খুশি থাকবে বড় মা। এইভাবে বলছিস যে? তুই আর শুভাকে কখনো আমি আলাদা করে দেখেছি? আনহা মুচকি হাসলো, কথা বলল না তেমন। কিছু দূরে চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে থাকা তার বাবা চাচার কাছে গেল, হাসি মুখ করে বলল তাদের, অরণ্যের বিয়েটা সুভার সাথেই হওয়ার কথা ছিল, মাঝখানে আমি ঢুকে পড়েছি। খুব অনুশোচনা হয় আজকাল। আমি ঠিক করে নিয়েছি এই বিয়েটা আমি করব না। তোমরা অরণ্যের সাথে আমার বিয়েটা ভেঙে দাও চাচ্চু। 2 ভাই একে অপরের দিকে তাকালেন, কি যেন ভেবে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন জাহিদ হোসেন, এটা হয় না মামনি। কেন হবে না চাচ্চু? আল্লাহ হয়তো এটাই চান সুভার সাথেই বিয়েটা অরণ্যেরই হোক। আমি বরং ওদের শুভাকাঙ্ক্ষী হয়েই থাকবো। আহনার এমন উদারতা দেখে বড্ড খুশি হলেই জাহিদ হোসেন মাথায় হাত বুলিয়ে বললেন আনহাকে, তুমি ভেবে বলছো তো মা? আমি ভেবেই বলছি চাচ্চু, অরণ্য আমাকে পছন্দ করে না। কেবল আমার পছন্দে কিছু যায় আসে না। এই বিয়েটা হলে আমাদের সুন্দর বন্ধুত্ব নষ্ট হবে। আমি নিজের ইচ্ছে এই বিয়েটা ভেঙে দিলাম, ওদেরকে জানিয়ে দিও। কিয়ান চলে যাচ্ছিল, কিন্তু আনহার বলা কথাগুলো শুনে আজকে খুব খারাপ লাগলো তার। পরক্ষণেই আবার ভাবলো 2 বছর আগে শুভা আর অরণ্যের বিয়েটা তো ভেঙেছিল। আনহাই নিজের ভুল বুঝতে পেরে শুধরে নিয়েছে এই অনেক, তবুও বলা যায় না মনে মনে কি ভেবে রেখেছে। নিজের মায়ের পেটের বোন তো, সে হাড়ে হাড়ে চেনে আনহাকে। কিয়ান যাওয়ার পরেই আনহা চলে গেল সেখান থেকে। রিফাতের আম্মু তখনই বের হয়ে গিয়েছিলেন, যখন বুঝতে পেরেছিলেন ভাইয়েরা ওনাকে গুরুত্ব দিচ্ছে না, তিনিও দেখে নিবেন। ওনার ছেলের সাথে বিয়ে না দিয়ে অরণ্যের সাথে বিয়ে হলে শুভা কতটা ভালো থাকে মাকে বোঝাতে পিছু পিছু চলে গিয়েছিল রিফাতও। আয়নার সামনে গিয়ে গেটের ওপর থেকে শাড়িটা সরিয়েছে শুভা। লালচে জখমের দাগ স্পষ্ট, কারোর 5 আঙ্গুলের নখের আঁচড় বসে গেছে সেখানে।
হাত দিয়ে ছুতেই তীব্র জ্বলুনি অনুভব হলো তার। চোখ মুখ কুঁচকে বন্ধ করে নিয়েছে, সাথে সাথে রাগে মাথায় আগুন জ্বলছে শুভার। ইচ্ছে করছে এখনই গিয়ে অরণ্যের হাতে একটা কামড় বসিয়ে দিতে। এই হাতেই তাকে আঘাত করেছে অরণ্য। শুভাও ছেড়ে দিবে না অরণ্যকে। কথাটা বলেছে কিনা মনে পড়ে গেছে, গাড়িতে বলা অরণ্যের কথাটা। আবারও কপালে চিন্তার ভাঁজ পড়ল শুভার। সত্যি কি অরণ্যের সাথে কিছু হয়েছে তার? কি অঘটন ঘটিয়েছে সে? নাকি অরণ্য ইচ্ছে করেই শুভাকে ভয় দেখাতে এসব করেছে? কারোর পদধ্বনি কানে আসলো শুভার। তাকালো দরজার দিকে, দেখতে পেল আনহাকে। আজকে আনহাকে অন্য দিনের মতো লাগছে। বারবার মনে হচ্ছে সে আগের আনহাকে চোখের সামনে দেখছে শুভা। চোখ মুখে শুভার প্রতি কোনো রাগ নেই, তার মুখের সেই চেনা হাসিটা আবারও ফিরে এসেছে। হঠাৎ এমন পরিবর্তনের কারণটা কি? শুভার প্রতি সব রাগ কি চলে গেছে আনহার? বেশি কিছু ভাবল না সে। শাড়িটা ঠিক করে ভেতরে আসতে বলল আনহাকে। আনহা এসে শুভার ঠিক সামনে দাঁড়িয়েছে, মুখে হাসি টেনে শুভাকে উদ্দেশ্য করে বলছে, কেমন আছিস তুই শুভা? শুভার কেমন খটকা লাগছে। আনহা তো কখনোই তার সাথে ভালো মন্দ কোনো কথাই বলে না। আজকে নিজে থেকেই কথা বলতে আসলো যে। শুভা কিছু ভাবছে, বুঝতে পারছে আনহা সে কিছু বলতে যাবে তার আগেই নিজে বলে উঠেছে, তুই তো ভালোই থাকবি শুভা। এই বড় বাড়ি, অফিস, অরণ্য সবই তোর। তোর তো ভালো থাকারই সময়। আমি ভুল প্রশ্ন করলাম তাই না? এবার কিছুটা নিশ্চিন্ত হলো শুভা। আনহা আবারও নিজের আগের রূপে ফিরে এসেছে দেখে মনে মনে বলছে, কুত্তার লেজ এত তাড়াতাড়ি সোজা হয় না। আনহার মনে হলো শুভা বিড়বিড় করে কিছু একটা বলেছে। বুঝতে না পেরে প্রশ্ন করলো তাকে, কিছু বললি আমাকে? শোনাবো, এই বাড়ি আর অফিস যতটা আমার ঠিক ততটাই তোর আর ভাইয়ার। এটা নিয়েও পিঞ্চ মারছিস আমাকে। আর রইল বাকি অরণ্যের কথা, আমি একবার যাকে দূরে সরিয়ে দিয়েছি তাকে আর কাছে ঘেঁষতে দেব না আমি। আনহার হাসি পেল শুভার কথা শুনে, হাসতে হাসতে বলল, তুই কি বলতে চাইছিস? তোদের মধ্যে কিছুই নেই? না, নেই। তোর শাড়িটা চেঞ্জ হলো কিভাবে শুভা? কালকে যখন বেরিয়েছিলি এটা তো ছিল না। তোকে অরণ্য নিজে এসে পৌঁছে দিল। সারা রাত একসাথে ছিলিস দুজন, তবুও আমাকে বলবি তোদের মধ্যে কিছুই নেই? আনহার মুখ থেকে কথাটা শোনা মাত্রই কয়েক পা পিছিয়ে গেল শুভা। চোখ মুখে তার চিন্তারা ভিড় জমিয়েছে। এটারই তো ভয় পাচ্ছিল এতক্ষণ। এখন কিভাবে বোঝাবে আনহাকে? সে কিভাবে অরণ্যের ফ্ল্যাট পর্যন্ত গেল নিজেও জানে না। শুভা কেমন ঘামছে, কি বলবে বুঝতে পারছে না সে। বিছানায় রাখা শুভার ফোনটাতে নোটিফিকেশন আসে, দেখেও রেখে দিয়েছে, চেক করে দেখেনি আর কি এসেছে। শুভা ফোনটা না তুললেও তুলেছে আনহা। ফোনের স্ক্রিনে কি যেন দেখলো সে, হাসলো কিছুক্ষণ। শুভা বুঝতে পারছে না কিছুই। আনহার এই হাসির কারণ কি? আনহা ফোনটাকে শুভার দিকে ঘুরিয়ে বলে, এরপরও তুই বলবি তোদের মধ্যে কিছুই নেই? শুভা ঘাবড়ালো আনহার এমন কথাই। আস্তে আস্তে চোখ তুলে তাকালো ফোনের দিকে। চোখ দুটো বড় বড় হয়ে গেছে তার। এসব কি? কখন হলো? স্পষ্ট দেখা যাচ্ছে অরণ্য আর শুভা কতটা কাছাকাছি। উদম শরীরে দাঁড়িয়ে থাকা অরণ্য, শুভার পরনে তার শার্টটা। শুভা নিজে থেকেই অরণ্যের গলা জড়িয়ে ধরে রেখেছে। সব কিছু দেখে নিজের ঘৃণা হচ্ছে তার। শুভা ফোনটাকে আনহার হাত থেকে নিয়ে বিছানায় ছুঁড়ে ফেলেছে। আনহার হাত ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলছে, আপু আমার কথা শোন, এসব কিভাবে হলো আমি জানি না। এইটুকু বলতেই শুভাকে থামিয়ে দিল আনহা। মুখে হাসি টেনে শান্ত কণ্ঠে বলল, তুই শোন শুভা, আমি তোদের মাঝখানে এসে পড়েছিলাম ভুল করে। আমি আবার সরে যাচ্ছি। তোরা বিয়ে করে ভালো থাক, আমি দোয়া করি তোদের জন্য। আমাকে এত কৈফিয়ত দিতে হবে না। তুমি ভুল ভাবছিস আপু। তুই এত ভয় পাচ্ছিস কেন? আগে তো এমন ভয় পেতি না। আমাকে কত সুন্দর করে আপু বলে ডাকতি, সারাদিন আমার সাথে সাথে থাকতি। বড় হওয়ার সাথে সাথে আপুকেও ভুলে গেছিস তুই শুভা। আজকে শুভার ভালো লাগছে খুব। আনহা নিজে থেকে কথা বলতে এসেছে তার সাথে। কতদিন পর পুরনো আনহাকে
দেখছে মনে হলো ভালো লাগছে ঠিকই, তবে খারাপটাও কম লাগছে না। আনহা যে শোভা আর অরণ্যকে নিয়ে ভুল ভাবছে কি যেন ভেবে দীর্ঘশ্বাস ফেলো শোভা। বলল আনহাকে। আমি আমার পুরনো আপুকে অনেক মিস করি। আনহা কি যেন ভেবে হুট করে জড়িয়ে ধরলো শোভাকে। এখন থেকে তোর পুরনো আপুকেই দেখতে পাবি শোভা। পিঠে হাত বুলিয়ে বলল। শোভার বিশ্বাস হচ্ছে না এত কিছু সত্যি কি আনহা চেঞ্জ হয়ে গেছে নাকি অন্য কোনো ব্যাপার আছে। মুখে শোভাকে এটা সেটা বলেও নিজের চোখ মুখ শক্ত করে রেখেছে আনহা। দেখে বোঝার উপায় নেই তার মনে ঠিক কী চলছে। শোভার রুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকা কিয়ান হা করে তাকিয়ে আছে বোনেদের দিকে। শোভা আর আনহার মধ্যে এত ভাব হলো কখন আর কিভাবে? আনহার এই হুট করে বদলে যাওয়া খুব ভাবাচ্ছে কিয়ানকে। ঠিক কি চায় আনহা? কেনই বা করছে এসব? শোভার কাছে কথা বলে চলে গেছে আনহা। কিয়ান তখন শোভার রুমে ঢুকেছে। সোফায় বসে বুকে হাত ভাঁজ করে বলছে, কাহিনীটা কি বলো তো? কিসের কাহিনী? আহানার ব্যাপারটা আমি বুঝতে পারছি না, হঠাৎ করে এত ভালো হয়ে গেল কিভাবে? এতদিন কি ওর উপরে কেউ কালো জাদু করে রেখেছিল? কিয়ানের কথা শুনে হাসলো শোভা। কিয়ান বরাবরই এমন আনহার সাথে ঝগড়া তার লেগেই থাকতো। ছোটবেলায় এখনো পরিবর্তন হয়নি কিছুই। তবে এই কালো জাদুর কথা শুনে কেমন হাসি পেল শোভার। হঠাৎই মনে পড়ল কাল বাড়ির সবাই কিরণদের বাসায় গিয়েছিলেন। তারা কি বলে দিয়েছেন জানতে প্রশ্ন করলো কিয়ানকে। ওর কথা রাখো। চাচু আর আব্বু কি বলেছেন? কোন বিষয়? কিরণ আর তোমার বিয়ে? তুই চাইলেই হবে। শোভা বুঝলো না কিয়ানের কথা। ব্রু জোড়া কুচকে কিয়ানের পানে তাকিয়ে প্রশ্ন করলো তাকে। আমি চাইলেই হবে মানে? তুই অরণ্যের সাথে বিয়েতে রাজি না হলে কিরণকেও আমি এ জীবনে পাবো না। আর কিরণ অন্য কারো হলে আমি ছাদ থেকে পরে সুইসাইড করব। কিয়ানের কথা তেমন পাত্তা দিল না শোভা। কি হয়েছে সবটা সে নিজেই জেনে নিবে বলে ঠিক করেছে। কিয়ান শোভাকে কিছু বলতে এসেছিল, তখনই ফোনে কল এসেছে। তার ফোনটা তুলে কানে নিয়েছে। সেখানে বসেই নাম্বারটা কেমন অচেনা লাগছে নিজের কাছে। কিছু না ভেবে রিসিভ করতেই কলটা। কে বলছেন? আমি। কণ্ঠস্বরটা খুব চেনা লাগলো। কিয়ানের নিশ্চিন্ত হতে প্রশ্ন করলো ফোনের ওপর প্রান্তে থাকা মানুষটিকে। রাগিনী ম্যাডাম? কিয়ান এবার নিশ্চিন্ত হলো এটা কিরণ। কিরণের কণ্ঠস্বর শোনা মাত্রই মনটা ভালো হয়ে গিয়েছে কিয়ানের। দ্রুত উঠে বেরিয়ে গেছে শোভার রুম থেকে। কিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো শোভা। ভাই তার পুরোপুরি পাগল হয়ে গেছে কিরণের জন্য। ভাবা যায় এই দুজনেরই আগে দেখা হলে ঝগড়া লাগিয়ে দিত। ক্যাবিনেট থেকে একটা টি শার্ট আর প্লাজো বের করে ওয়াশরুমের দিকে যাচ্ছিল শোভা। হুট করে মনে পড়লো তখন তার ফোনে আসা ভিডিওটার কথা। কে পাঠিয়েছে ওই ভিডিওটা দেখবে বলে ফোনটা হাতে নিল শোভা। সহসায় কুচকালো ব্রু জোড়া ভিডিওটা পাঠিয়েছে অরণ্য নিজেই। রাগ হলো তার, ফোনটা ছুঁড়ে ফেলতে চাইলো। পরক্ষণেই আবার নিজেকে সংযত করে নিল। কল দিল অরণ্যের নাম্বারে। প্রথমবার রিংটং বাজতেই অরণ্য ফোনটা ধরে নিয়েছে। রেগে প্রশ্ন করলো শোভা।